এনারা দুজনে বিবাহিত এবং বেশ সুখী জীবন কাটাচ্ছিলেন, যা এনাদের এই ইনস্টাগ্রাম রিলস দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু সচরাচর আমরা যা দেখি সে রকম হয় না, আবার যা হয় সেরকম কখনো কখনো দেখতে পাই না। আজকের ঘটনাটা ঠিক সেরকমই। বালকৃষ্ণ পূজারী এবং প্রতিমা পূজারী কর্ণাটকের উদুপি জেলার আজেকার থানার মারণে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। বালকৃষ্ণ পূজারী আগে হোটেলে কাজ করতেন, পরবর্তীতে নিজের একটা ক্যান্টিন খোলেন, যা বেশ ভালোই চলছিল। এদিকে প্রতিমা পূজারী ও নিজের থেকে কাজ করতে চাইছিলেন, তাই স্বামী বালকৃষ্ণ পূজারী তাকে প্রথমে বিউটি পার্লারের কোর্সে ভর্তি করেন এবং পরবর্তীতে একটি বিউটি পার্লার খুলে দেন। বেশ ভালো চলছিল তাদের কাজ, বেশ ভালোই টাকা ইনকাম করেছিলেন তারা, আর সেই টাকায় নিজের মতো করে সুন্দর একটা ঘর বানান, যেখানে তারা গৃহপ্রবেশ করেন ধুমধাম আকারে। এখনকার দিনে কমবেশি সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন। প্রতিমা পূজারী ইনস্টাগ্রাম এ রিলস বানাতেন। সে তার দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তর পাশাপাশি বিউটি পার্লারের বিভিন্ন কাজের শর্ট ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম এ আপলোড করতে থাকতেন, আর ক্রমশই তার ভিউজ বাড়তে থাকে। এরপর বালকৃষ্ণ পূজারী ও তার ওয়াইফের সঙ্গে রিলস তৈরি করেন, যা দেখে প্রমাণিত হচ্ছিল আসলে তারা এক সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এখানে বলে রাখাটা জরুরি, বালকৃষ্ণ এবং প্রতিমা পূজারীর দুজন সন্তান ছিলেন, তাছাড়া তাদের পরিবারের মা বাবা, ভাই এবং একজন বোন ছিলেন। কিন্তু এখানে বালকৃষ্ণ পূজারী এবং প্রতিমা পূজারী তার বাচ্চাদের নিয়ে আলাদা জায়গায় থাকতেন, তাদের পরিবারের বাকি সদস্যরা আশেপাশেই থাকতেন। কিন্তু হঠাৎ ২০২৪ সালের আগস্ট থেকে বালকৃষ্ণ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্থায়ী বিভিন্ন হসপিটালে এবং ডাক্তারকে দেখানো হয়, কিন্তু কোন রোগ খুঁজে পাওয়া যায় না আসলে তিনি কী রোগে আক্রান্ত। প্রথমে শারীরিক দুর্বলতা দিয়ে শুরু হয়, এরপর তারা স্থায়ী বিভিন্ন জায়গায় ডাক্তার দেখান। প্রথমে তাকে কারকালার রোটারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ডাক্তাররা জন্ডিসের সন্দেহ করেন। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মণিপালের কেএমসি হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানেও ডাক্তার বালকৃষ্ণ পূজারীর আসলে কী রোগে আক্রান্ত তা খুঁজে বার করতে পারে না। সবশেষে আরও ভালো চিকিৎসার জন্য মঙ্গলুরুর ওয়েনলক হাসপাতাল এবং বেঙ্গালুরুর নিমহান্স ও ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন হসপিটাল এবং ডাক্তার দেখানোর পরও বালকৃষ্ণ পূজারীর সঠিক রোগ কেউ ধরতে পারেননি। তাই সঠিকভাবে চিকিৎসা করতে পারছিলেন না, পরিবারের সদস্যরা কী করবেন বুঝে পাচ্ছিলেন না। এদিকে হসপিটালে প্রায় ২৫ দিন ধরে চিকিৎসা চললেও তার অবস্থা আরও খারাপ হতে থাকে। পরিবারের বাকি সদস্যেরা কোন উপায় না পেয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং তারা বালকৃষ্ণ পূজারীকে আয়ুর্বেদ চিকিৎসার জন্য পরিকল্পনা করে। যেহেতু দক্ষিণ ভারতে আয়ুর্বেদ চিকিৎসার বেশ ভালো চল আছে, তাই তাকে বাড়িয়ে ফিরিয়ে আনা হয়। ১৯শে অক্টোবর ২৪ এ বাড়ি ফিরে আসে তার পরিবারের আত্মীয় স্বজন এবং সদস্য তার সঙ্গে দেখা করার জন্য তার নতুন বাড়িতে আসেন। বালকৃষ্ণ পূজারীর শারীরিকভাবে সুস্থ না হলেও তিনি যে বাড়ি ফিরে এসেছিলেন তার জন্য তাঁর আত্মীয় স্বজন এবং পরিবাররা বেশ খুশি ছিলেন। যেহেতু তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল আয়ুর্বেদিক চিকিৎসার জন্য, তাই তাদের মনে আশা জমেছিল যে অবশ্যই তাদের ছেলে ঠিক হয়ে যাবে। এই জন্য ওই দিন বাড়িতে ছোট একটা অনুষ্ঠান করা হয়। সবাই মিলে এই অনুষ্ঠানকে উপভোগ করে এবং রাতে খাবার শেষে যে যার বাড়ি চলে যায়। এরপর বালকৃষ্ণ পূজারী এবং প্রতিমা পূজারী তাদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক রাত ৩:৩০ নাগাদ প্রতিমা পূজারী জল তেষ্টা পায়, তিনি জল খাওয়ার জন্য উঠে কিন্তু দেখেন তার স্বামী কোনো সাড়া দিচ্ছেন না। তিনি তার স্বামীকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে তার পাশে থাকা এক আত্মীয়কে ফোন করে জানান বালকৃষ্ণ পূজারীর শারীরিক অবস্থা সম্পর্কে। খবর শোনার পর পরিবারের সব সদস্য ছুটে আসে বালকৃষ্ণের নতুন বাড়িতে এবং স্থায়ী এক ডক্টরকেও ডেকে আনা হয়। ডক্টর চেক আপ করার পর জানান বালকৃষ্ণ পূজারী আর এই পৃথিবীতে নেই। কেউ যেন বিশ্বাস করতে পারছিলেন না এই মর্মান্তিক পরিণতি, কেননা কয়েক ঘণ্টা আগেই তারা বালকৃষ্ণ পূজারীর সঙ্গে দেখা করে গেছেন এবং তার শারীরিক সুস্থতার কামনা করেছিলেন। এরপর প্রাথমিকভাবে সবাই এটা মনে করেছিলেন যে বালকৃষ্ণ এই মর্মান্তিক পরিণতি স্বাভাবিকভাবেই ঘটেছে, কারণ তিনি গত প্রায় ১ মাসের বেশি সময় ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কিন্তু বালকৃষ্ণের বাবা সঞ্জীব পূজারী এবং তার ভাই প্রকাশে পূজারী এবং প্রতিমা পূজারীর ভাই অর্থাৎ তার শ্যালক সন্দীপের মনে কিছু সন্দেহ হচ্ছিল, কারণ বালকৃষ্ণ পূজারীর গলায় এবং হাতে কিছু দাগ লক্ষ্য করা যায়। এরপর তারা তাদের নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে একটা কেস দায়ের করে এই বিষয়ে সঠিকভাবে তথ্য বার করার জন্য। এরপর ঘটনাস্থলে পুলিশ আসেন এবং বালকৃষ্ণ পূজারীর দেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্তের পর বালকৃষ্ণ পূজারীর দেহকে তার পরিবারের কাছে সঁপে দেওয়া হয়। এরপর তার পরিবার বালকৃষ্ণর দেহকে
সৎকার করেন। বাকি সবাই এটাকে প্রাথমিকভাবে স্বাভাবিক ঘটনা মনে করলেও এখনও পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট আসেনি। এদিকে তাদের নিয়ম মেনে ঘটনার ৫ দিনের মাথায় বাড়িতে একটা অনুষ্ঠান করা হয় এবং সেই অনুষ্ঠানে প্রতিমা পূজারীর ভাই সন্দীপ তার দিদিকে সন্দেহের চোখে জিজ্ঞেস করেন, সত্যি করে বলতে আসলে কি হয়েছিল বালকৃষ্ণ পূজারীর সঙ্গে। এখানে প্রতিমা পূজারী এমন কিছু তথ্য বার করে যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন, এবং তার এই স্বীকার উক্তি এই কেসের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। এখানে বলে রাখাটা জরুরি, প্রতিমা পূজারী ভেবেছিলেন যে তার ভাই তার এই কথা কাউকে জানাবেন না, কিন্তু কোন অপরাধ ঢেকে রাখা যায় না, ঠিক যে কোনোভাবে বেরিয়ে আসে। তার দিদি যে কথাগুলো সঞ্জীবকে বলেছিলেন, সঞ্জীব গোপনে তার মোবাইলের রেকর্ডারটি অন করে রাখেন এবং তার দিদির বলা সমস্ত কথা সে রেকর্ড করে নেন আর পুলিশকে গিয়ে শোনান তার দিদির স্বীকারোক্তি। এরপর পুলিশ দ্রুত এসে তার দিদি অর্থাৎ প্রতিমা পূজারীকে গ্রেপ্তার এবং থানায় নিয়ে যান। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদ প্রতিমা পূজারী ভেঙে পড়েন এবং একে একে সব সত্যি খুলে বলতে শুরু করেন। আসলে সত্যিই কি হয়েছিল বালকৃষ্ণ পূজারীর সঙ্গে, বা কি করেছিলেন প্রতিমা পূজারী বালকৃষ্ণ পূজারীর সঙ্গে যার জন্য তার এমন মর্মান্তিক পরিণতি হয়েছিল। প্রতিমা পূজারী ইনস্টাগ্রামে দিলীপ হেগডে নামে ২৮ বছর বয়সী এক ব্যক্তির সাথে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এখানে বলে রাখাটা খুবই জরুরি, দিলীপ হেগডে প্রতিমা পূজারীর থেকে ৮ বছরের ছোট ছিলেন। দিলীপ কম গ্র্যাজুয়েট করে মুম্বাই থেকে কারকালায় ফিরে এসে তার পরিবারের ব্যবসা দেখাশোনা করছিলেন, যেখান থেকে প্রতিমা পূজারীর বাড়ি খুব বেশি দূরে নয়, প্রায় তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতেন। তাদের সম্পর্কের গভীরতা বাড়তেই থাকে। এরপর একদিন বালকৃষ্ণ পূজারীর এক পরিচিত ব্যক্তি দিলীপ হেগডে কে পূজার সঙ্গে দেখে নেন এবং বালকৃষ্ণ পূজারীকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়। তারপর এই সমস্যাটা মিটে যায়, প্রতিমা পূজারী আবার আগের মতো থাকতে শুরু করেন। সবথেকে অবাক করার বিষয়, প্রতিমা পূজারী ও দিলীপ হেগডে এখানে থেমে থাকেননি। প্রতিমা পূজারীর পড়ালেখা শেষ হওয়ার আগেই বালকৃষ্ণ পূজারীর সঙ্গে বিয়ে হয়ে যায়। প্রথমত টাকার কিছু কম থাকার কারণে সে তার নিজের মতো করে বাঁচতে পারেনি, কিন্তু পরবর্তীতে যখন বিউটি পার্লার থেকে তার বেশ ভালো টাকা ইনকাম হচ্ছিল তখন সে নিজের মতো করে বাঁচতে শুরু করেন। আর তারপরেই ইনস্টাগ্রামে তার পরিচয় হয় দিলীপ হেগডের সঙ্গে, যেখানে সে নতুন করে আবার বাঁচার মানে খুঁজে পায়। প্রতিমা পূজারী দিলীপ হেগডেকে বিয়ে করতে চেয়েছিলেন এবং দিলীপ হেগডে ও প্রতিমাকে বিয়ে করতে চেয়েছিলেন। স্বীকারোক্তিতে জানা যায় তারা একে অপরের প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন। এর জন্য তারা পরিকল্পনা করেন কিভাবে বালকৃষ্ণ পূজারীকে পৃথিবী থেকে সরানো যায়, কারণ প্রতিমা পূজারী ভালো করেই জানত বালকৃষ্ণ পূজারী তাকে কখনোই ডিভোর্স দেবেন না। তাদের বিয়ের প্রায় ১৫ বছর হয়ে গেছিল এবং তাদের দুজন সন্তানও ছিল। পুলিশ তদন্তে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী দিলীপ ২৪ সালের জুন মাসে উদুপির একটি বেসরকারি ল্যাব থেকে একটি বিষাক্ত পদার্থ সংগ্রহ করেন। কিন্তু এখানে জানিয়ে রাখাটা খুবই জরুরি যে এই বিষাক্ত পদার্থটা সহজেই পাওয়া যায় না এবং সবাইকে দেয় না, তার জন্য তাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয় এবং শুধুমাত্র এডুকেশনের জন্য ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। তাই দিলীপ হেগডে মিথ্যা বলে নিজেকে মেডিকেল ছাত্র হিসেবে পরিচয় দিয়ে বেসরকারি ল্যাব থেকে ওই বিষাক্ত পদার্থ নিয়ে আসেন। যেহেতু আগেই প্রতিমা ও দিলীপ হেগডে সরাসরি কথা বলতেন না, কারণ তাদের পরিবার এই সম্পর্কে ব্যাপারে জেনে গেছিলেন, তাই গোপনে এই বিষাক্ত পদার্থটি এক বড় অনুষ্ঠানের ভিড়ের মধ্যে দিলীপ হেগডে প্রতিমা পূজারীর হাতে দিয়ে দেয়। এরপর প্রতিমা পূজারী প্রত্যেকদিন অল্প অল্প করে খাবারের মধ্যে এই বিষাক্ত পদার্থ মিশিয়ে দিতেন, কারণ তিনি জানতেন একবারে দিলে হয়তো সন্দেহ করতে পারে। সেজন্য পরিকল্পনা অনুযায়ী কমবেশি খাবারে অল্প অল্প করে বিষাক্ত পদার্থ মিশিয়ে দিতেন। তারপর হঠাৎ করেই একদিন বালকৃষ্ণ পূজারীর শরীর খারাপ হয়, যার কারণে তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু কোন জায়গায় তার রোগের সঠিক তথ্য কেউ দিতে পারেনি। বালকৃষ্ণ পূজারীর সঙ্গে এই মর্মান্তিক ঘটনা হওয়ার পর তার পরিবারের সদস্যরা এক ধরনের সন্দেহ করে যে এতগুলো হসপিটাল এবং ডাক্তার কেন বালকৃষ্ণ পূজারীর কোনো রোগ ধরতে পারল না, এর পেছনে কি কোন রহস্য ছিল, কারণ দিলীপ হেগডে একজন বড় ব্যবসায়ীর ছেলে ছিলেন। এখানে আরও বলে রাখাটা খুব জরুরি যে যখন বালকৃষ্ণ পূজারী এক জায়গা থেকে আরেক জায়গায় ডাক্তার দেখানো হচ্ছিল তাকে ভালো করার জন্য, তখন তার স্ত্রী প্রতিমা পূজারী বেশিরভাগ সময় তার থেকে দূরে থাকতেন এবং সারাদিন মোবাইলে কারো সঙ্গে কথা বলতেন বা চ্যাট করতেন, যা বালকৃষ্ণ পূজারীর আন্টি জানিয়েছেন। বালকৃষ্ণ পূজারীর আন্টি নাকি বেশিরভাগ সময় বালকৃষ্ণর দেখভাল করতেন। এরপর পোস্টমর্টেম রিপোর্ট আসে। রিপোর্টে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় সেদিন রাতে ২:৩০ নাগাদ বালকৃষ্ণ পূজারীকে শ্বাসরোধ করে হয়েছিল
আসলে ঘটনার দিনে রাতে প্রতিমা পূজারী রাত 2টো নাগাদ দিলীপ হেগডেকে ফোন করে তার বাড়ি আসতে বলে, কেননা সে আগের থেকে প্ল্যানিং করে তার বাড়ি থেকে সবাইকে দূরে পাঠিয়ে দিয়েছিল, এমনকি তাদের ছেলেমেয়েকেও তার আত্মীয়দের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন। এটা বলে যে তারা অনেক দিন হয়ে গেছে ঠিকঠাকভাবে রেস্ট নিতে পারেনি। আজ বাড়িতে তারা ভালোভাবে রিল্যাক্সে থাকতে চাই। এরপর প্রতিমা পূজারীর ফোন কল পেয়ে দিলীপ হেগডে একটা বাইক নিয়ে চলে আসেন প্রতিমার বাড়িতে। প্রায় 100 মিটার দূরে বাইকটিকে রেখে সে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং গোপনে বাথরুমে লুকিয়ে থাকে। তারপর সুযোগ বুঝে বালকৃষ্ণ পূজারীকে পৃথিবী থেকে সরানো হয়। প্রতিমা পূজারী পুলিশের স্বীকারোক্তিতে জানায় সে তার স্বামীর হাতে চেপে ধরেছিলেন এবং তারপর তার শ্বাস রোধ করেন, যে কারণেই বালকৃষ্ণ পূজারীর হাতে এবং গলায় আঁচড়ের বা আঘাতের চিহ্ন ছিল। এরপর যখন তারা নিশ্চিত হয় যে বালকৃষ্ণ পূজারী আর বেঁচে নেই, তখন দিলীপ প্রতিমা পূজারীর বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর প্রতিমা পূজারী ফোন করে তার এক আত্মীয়কে জানায় যে বালকৃষ্ণ পূজারীর কোন সাড়া দিচ্ছে না, তার কেমন একটা ভয় লাগছে, যা ছিল তার সম্পূর্ণ সাজানো নাটক। এরপর পুলিশ দিলীপ হেগডেকে গ্রেপ্তার করেন আর দিলীপের মোবাইল ফোন, স্কুটার এবং গাড়ি জব্দ করে এবং বিষ সরবরাহকারী ল্যাবের মালিকের সাথে জিজ্ঞাসাবাদ করে। এখন এই মামলায় আইনি প্রক্রিয়া চলছে। প্রতিমা এবং দিলীপকে 7 নভেম্বর 2024 পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। দিলীপ হেগডে 2025 সালের মার্চে জামিনের আবেদন করেছিলেন, কিন্তু কারকালার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও সেশন কোর্ট তা প্রত্যাখ্যান করে। তবে এপ্রিল 2025 কর্ণাটক হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে। এদিকে বালকৃষ্ণ পূজারীর পরিবার জানান পুলিশ তাদের কাজ সঠিকভাবে করছেন, কিন্তু তাদের কোথাও মনে সন্দেহ হচ্ছে যে দিলীপ হেগডের পরিবার পুলিশের কাজে কোনোভাবে হয়তো হস্তক্ষেপ করতে পারেন। তাই তারা উচ্চপদস্থ পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ করেন যাতে করে বালকৃষ্ণ পূজারীর সঠিক ন্যায় বিচার পায়। কেননা তাদের কাছে অনেক টাকা ঘুষ নেওয়ার আবেদন এসেছে যেন তারা টাকা নিয়ে কেসটাকে মিটিয়ে নেয়, কিন্তু তারা এই টাকা নিতে রাজি হননি এবং ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে। কৃষ্ণ পূজারীর শেষকৃত্যের 5 দিন পরে তার বাড়ি যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে সঞ্জীব তার বোনকে বারবার জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল সেদিন। তার কোথাও সন্দেহ হচ্ছে প্রতিমা পূজারী উপর এবং শেষমেশ প্রতিমা পূজারী তার ভাইকে দিলীপ হেগডের সঙ্গে সম্পর্কের সব কথা বলেছিলেন, এটা ভেবে যে তার ভাই কখনোই বালকৃষ্ণ পূজারীর পরিবারকে তার এই সম্পর্কের কথা বলবেন না। এদিকে প্রতিমা পূজারী তার বোন হলেও একজন অপরাধী ছিলেন, আর সে অপরাধীর সঙ্গে কোন আপোষ করেননি, সেই সব কথা তার মোবাইলে রেকর্ড করে পরবর্তীতে বালকৃষ্ণ পূজারীর পরিবার এবং পুলিশকেও অডিও রেকর্ডিং শোনান। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এতে উপস্থাপিত তথ্য পুলিশের তদন্ত এবং ইন্টারনেটে উন্মুক্ত তথ্যের উপর ভিত্তি করে সংগৃহীত। ভিডিওতে ব্যবহৃত কিছু চিত্র এআই জেনারেটেড এবং বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। এই ভিডিওতে সহিংসতা বা সংবেদনশীল বিষয় থাকতে পারে, তাই দর্শকদের বিবেচনার সাথে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছোট করার উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করিনি এবং সকলের প্রতি সম্মান প্রদর্শন করেছি। অপরাধ কোনো সমস্যার সমাধান নয়। যে কোনো সমস্যায় পুলিশ বা আইনি প্রশাসনের সাহায্য নিন। এই ভিডিও দেখে সচেতন হন এবং অপরাধ থেকে নিজেকে দূরে রাখুন।